পৌষ মাসের মাঝরাত। তুহিনের মোটর বাইকটা ফাঁকা রাস্তায় প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। তুহিন লেবুখালী গ্রাম থেকে তাদের বাড়িতে ফিরছে। ওখানে তুহিনের বোনের বাড়ি। একটা বিয়েতে অংশগ্রহণ করতেই তুহিন লেবুখালী গিয়েছিল, কিন্তু সব কিছু সম্পূর্ণ করে ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেল। যদিও তুহিনের বোন তুহিনকে থেকে যেতে বলেছিল, কিন্তু সে রাজি হয়নি, কারণ সকালে তুহিনের একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল। অনেক দূর পর্যন্ত বাইকের হেডলাইটের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। তুহিন সাধু বটতলা নামক জায়গায় পৌঁছে গেছে। এখানে রাস্তার পাশে অনেক দিনের একটা কবরস্থান রয়েছে। তুহিন কবরস্থানের পাশ ঘেঁষে ছুটছে। অনেক দূর থেকেই হেডলাইটের আলোয় চোখে পড়ল কবরস্থানের গেটের সামনে সাদা রঙের বোরখা পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার কোলে সাদা কাপড়ে পেঁচানো পোটলার মতো যেন কিছু একটা রয়েছে। মহিলা হাত উঁচিয়ে তুহিনকে বাইক থামানোর জন্য ইশারা করছে। কি ব্যাপার, এত রাতে এই মহিলা কেন এখানে দাঁড়িয়ে আছে? তুহিন মহিলার সামনে গিয়ে বাইক দাঁড় করালো। অমনি তুহিনের নাকে ধাক্কা মারল আতর, লোবান, কর্পূরের তীব্র গন্ধ। তুহিনের কেমন একটা অস্বস্তি হতে লাগলো। কি ব্যাপার, থামালেন কেন আমায়? কি দরকার বলুন। আপনি তো বেলায়েতপুর বড় রাস্তা হয়ে যাবেন। আমাকে আপনার সাথে বেলায়েতপুর বড় রাস্তার মোড় পর্যন্ত নিয়ে চলুন। আপনি এত রাতে এখানে কেন এসেছিলেন? মহিলা তার কোলে সাদা কাপড়ে পেঁচানো পোটলাটা দেখিয়ে বলল, এই বাচ্চাটাকে দাফন করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখি কবরস্থান বন্ধ হয়ে গেছে, কেউ নেই, তাই আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তুহিনের গায়ে কাঁটা দিয়ে উঠল এবার। যেটাকে সে একটা পোটলা বলে মনে করেছিল, সেটা আসলে একটা ছোট বাচ্চার কাফনে পেঁচানো লাশ। আপনি একা একজন মেয়ে মানুষ, এত রাতে লাশ দাফন করতে এসেছেন? এসব কি বলছেন আপনি? আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আমার বোনের 2 মাস বয়সী এই বাচ্চাটা আজ মারা গেছে। মরা বাচ্চা তো আর ঘরে ফেলে রাখা যায় না, তাই আমি দাফন করতে নিয়ে এসেছিলাম। তুহিন মনে মনে বলল, এত রাতে একা একটা মেয়ে মানুষ লাশ দাফন করতে কিছুতেই কবরস্থান আসতে পারে না। নিশ্চয়ই কোনো ফন্দি ফিকির সাজিয়েছে। তুহিন তাই কঠিন স্বরে বলল, আমায় মাফ করবেন, আমি আপনাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। এই গভীর রাতে একটা বাচ্চার লাশ সহ একটা অসহায় মহিলাকে তুই একা ফেলে রেখে চলে যাচ্ছিস? এর ফল ভালো হবে না। সামনে তোর অনেক বিপদ। তুহিন আর কিছু বলল না। তুহিন কবরস্থানের সীমানা ছেড়ে একটানে অনেক দূর চলে এলো, কিন্তু তার মনের ভেতর মহিলার বলা শেষ কথাগুলো যেন খচখচ করতে লাগলো। সামনে তোর অনেক বিপদ। তাই তো, হয়তো মহিলা সত্যি সত্যি বিপদগ্রস্ত, অসহায়। আমি বোধহয় কাজটা ঠিক করলাম না। মহিলাকে সঙ্গে করে নিয়ে আসাই বোধহয় উচিত ছিল। তুহিন দাঁড়িয়ে পড়ল। তারপর বাইক ঘুরিয়ে আবার কবরস্থানের দিকে যেতে লাগলো। অনেক দূর থেকে হেডলাইটের আলোয় দেখল
মহিলাটা তখন বাচ্চাটার লাশটা খুবলে খুবলে খাচ্ছে। হঠাৎ মহিলাটা আলোর দিকে তাকাতেই মহিলার ভয়ঙ্কর বীভৎস একটা মুখ দেখতে পেল। এ কি, এটা সত্যি না কোনো দুঃস্বপ্ন? না না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, এখানে আর কিছুতেই নয়। বাইকের মুখ ঘুরিয়ে সে ঝড়ের গতিতে ছুটতে লাগলো। কোথায় যাবি? যা। মহিলাটা সেই বাচ্চাটার একটা কাটা হাত তুহিনের দিকে ছুড়ে দিল। অমনি হাতটা কিলবিল করতে করতে তুহিনের পিছন পিছন যেতে লাগলো। কবরস্থানে এলাকা ছেড়ে অনেক দূর চলে এসেছে তুহিন। হে কি দৃশ্য দেখলাম আমি! হঠাৎ বাইকটা ঘর ঘর শব্দ তুলে স্টার্ট বন্ধ হয়ে গেল। উফ, বাইকটার কি হলো আবার? এই সময় এটাকে বন্ধ হতে হবে? রাস্তার পাশে বাইকটাকে দাঁড় করিয়ে তুহিন আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু স্টার্ট নিচ্ছে না। তেল তো ঠিকই আছে, অন্য কোনো সমস্যাও তো দেখা যাচ্ছে না, তাহলে বাইকটা স্টার্ট নিচ্ছে না কেন? উফ, বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে বাইকটা স্টার্ট নিল, কিন্তু যখনই গিয়ার তুলে রানিং করতে যাচ্ছে তখনই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তুহিন বাইক থেকে নামার সাথে সাথে হাতটাও পাশের ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। তুহিন বাইকের চারপাশে ঘুরে ঘুরে সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছে, কিছুতেই তো বুঝতে পারছি না। উফ, এখন মনে হচ্ছে আজ না আসলেই ভালো হতো। আরও খানিক চেষ্টা করার পর নিরাশ হয়ে সে হাল ছেড়ে দিল। উফ, না, মনে হচ্ছে বাইক আর স্টার্ট নেবে না। দেখি কোনো লিফট পাওয়া যায় নাকি। বাইক রেখে রাস্তার মাঝ বরাবর দাঁড়ালো তুহিন। এদিক ওদিক তাকিয়ে দেখল, যদি কোনো লিফট পাওয়া যায়। নীরব নির্জন জায়গা, চারিদিক খাঁ খাঁ করছে। তুহিন পকেট থেকে মোবাইলটা বের করলো। বাড়িতে একবার ফোন করে জানিয়ে দিই। উফ, কি আশ্চর্য, ফোনটা সুইচ অফ হলো কি করে? অনেক টেপাটেপি করলো, কিন্তু ফোনটা আর অন হলো না। কি ব্যাপার, চার্জ কি ফুরিয়ে গেছে? কিন্তু বিয়ে বাড়ি থেকে রওনা দেওয়ার আগে তো ফুল চার্জ করেছিলাম। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। উফ, সেই মহিলার কথা ভাবতেই বুকটা ধড়াস ধড়াস করে উঠছে। আবার এখানে এসে বাইক খারাপ হয়ে গেল। কি আছে কপালে কে জানে। বেশ কিছুক্ষণ পর দূর থেকে দুটো হেডলাইটকে এদিকে ছুটে আসতে দেখা গেল। এই তো একটা গাড়ি আসছে, যা হোক করে দাঁড় করাতেই হবে। তুহিন দুহাত তুলে গাড়িটাকে থামতে ইশারা করলো। গাড়িটা এসে একেবারে তুহিনের সামনে দাঁড়ালো। একটা লরি, ড্রাইভারের পাশে
দুইজন রোগা চেহারার হেল্পার বসে আছে। কি সমস্যা? গাড়ি থামালেন কেন? ভাই, আপনারা কত দূর যাবেন? আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, আমাকে যদি সঙ্গে নিয়ে যেতেন। আমরা রূপাতলি পেট্রোল পাম্প হয়ে ঝালকাঠির দিকে যাব। তাহলে আমায় রূপাতলি পেট্রোল পাম্পের সামনে নামিয়ে দিলেই হবে। উঠেন তবে। এই, তোরা যা, মোটর বাইকটা পেছনে উঠিয়ে দিয়ে নিজেরাও পেছনে বসে থাকবে। তারপর ট্রাক আবার ছুটে চলল। ড্রাইভারের পাশের সিটে তুহিন বসে আছে। এদের সংস্পর্শে এসে সেই বীভৎস দৃশ্য দেখে যে ভয়টা পেয়েছিল, সেই ভয়টা অনেকটাই কেটে গেছে তুহিনের। এইসব ভাবতে ভাবতে নিজের অজান্তে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ লরিটা থেমে যাওয়ায় তার ঘুম ভেঙে গেল। আশপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় এসে পৌঁছেছে। মনে মনে বলল, এটা তো রূপাতলি পেট্রোল পাম্প নয়, অন্য কোথাও মনে হচ্ছে। ড্রাইভারকে বলল, এখানে গাড়ি থামালেন কেন? ড্রাইভার কেমন কাটা কাটা গলায় বলল, ট্রাকের পেছনে একটা লাশ আছে, সেই লাশটা এই কবরস্থানে দাফন করা হবে। লাল লাশ? কবরস্থান? এর মানে কি? আপনাদের লরিতে লাশ এলো কোথা থেকে? লাশ, কবরস্থান শুনে এত ভয় পাচ্ছেন কেন? সবাই কি তো একদিন লাশে পরিণত হয়ে কবরস্থানে যেতে হবে? এই লরিতে খানপুরা থেকে একটা লাশ আনা হয়েছে এই কবরস্থানে দাফন করার জন্য। দাফন হয়ে গেলে আপনাকে রূপাতলি পৌঁছে দেব। চলেন, এখন সবাই মিলে লাশটা দাফন করে আসি। তুহিন আর কিছু বলল না। দুরু দুরু বুকে ড্রাইভারকে অনুসরণ করে গাড়ি থেকে নামলো। লরির পেছনে এসে তার চোখ ছানা বাড়া হয়ে গেল। পেছনে অন্তত 10 জন লোক, সবাই মিলে ধরাধরি করে লরি থেকে লাশের খাটিয়া নামাচ্ছে। একজন একটি হেরিকেল ধরে দাঁড়িয়ে আছে। সেই আলোয় দেখা যাচ্ছে প্রত্যেকের গায়ে সাদা ধবধবে পোশাক। হ্যাঁ, এটা একটা লাশ বহনকারী গাড়ি। এতগুলো লোক পেছনে আছে, ঘুণাক্ষরেও টের পেলাম না। লাশের খাটিয়া কাঁধে নিয়ে সবাই কবরস্থানের দিকে এগোতে লাগলো। লোকগুলো যেন অতিরিক্ত রকম চুপচাপ স্বভাবের। এ কোথাকার গোরস্থান কে জানে? তবে সেই ভয়ানক দৃশ্য দেখা সাধু বটতলার গোরস্থান নয়। কিন্তু তুহিন জানে না এটা সেই সাধু বটতলার গোরস্থানই। তারা এখন গোরস্থানের পেছনে রয়েছে বলে রাতের অন্ধকারে তুহিন ঠিক চিনতে পারছে না। ড্রাইভার তার পাশে এসে বলল, দাঁড়িয়ে রয়েছেন কেন? চলেন, লাশটা দাফন করে আসি। একজন মৃত মানুষকে দাফন কাফন করা সকলের দায়িত্ব। হ্যাঁ চলুন। সবার সাথে তুহিনও গোরস্থানের ভেতর ঢুকল। নির্দিষ্ট স্থানে যেখানে নতুন কবরটা খোঁড়া হয়েছে সেখানে খাটিয়াটা নামিয়ে রাখলো। তারপর দুজন লোক নেমে পড়ল কবরের ভিতর। ধরাধরি করে লাশ নামানো হলো কবরে। সবার মতো তুহিনও ঝুঁকে লাশের মুখটা দেখতে লাগলো। কম বয়সে একটা যুবক ছেলের মুখ। মনে মনে বলল, মুখটা কেমন পরিচিত পরিচিত লাগছে, কোথায় যেন দেখেছি।
কোথায় যেন কোথায় যেন ভাবতে ভাবতে মনে পড়তেই তুহিন প্রচণ্ড রকম শিউরে উঠল। শীত দাঁড়া বেয়ে নেমে গেল ভয়ের শীতল স্রোত। আরে, এটা তো আমারই মুখ। লাশের মুখ থেকে চোখ তুলে তুহিন ভীত সন্ত্রস্ত চোখে অন্য সবার দিকে তাকালো। সবাই যেন স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ, তুহিন চোখ ঘুরিয়ে ভীত চোখে আবার কবরের ভিতর লাশের দিকে তাকালো। তার চোখের সামনে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল লাশটা। হ্যাঁ, এসব কি হচ্ছে? তুহিনের বুকের ভিতর হৃৎপিণ্ডটা ধড়াস ধড়াস করে প্রচণ্ডভাবে লাফাচ্ছে। ভয়ে ভয়ে সে আবার মুখ তুলে লোকগুলোর দিকে তাকালো। লোকগুলো এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ড্রাইভার, হেল্পার, তাদের সবার চোখ জলজল করছে। লোকগুলো হঠাৎ বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে লোকগুলোর মুন্ডুটা ঘুরতে লাগলো। হ্যাঁ, আমাকে পালাতে হবে, বাঁচতে হলে আর এক মুহূর্তে এখানে নয়। ছুটতে লাগলো তুহিন, রুদ্ধ শ্বাসে ছুটছে। এসব কি হচ্ছে? তাড়াতাড়ি এই কবরস্থানের সীমানা ছাড়িয়ে বেরোতে হবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কিসের সাথে যেন পা হড়কে ছিটকে একটা গভীর গর্তের ভিতর পড়ে গেল তুহিন। কোথায় পড়লাম আমি? গর্তটা থেকে ওঠার মতো জোর আর তার গায়ে অবশিষ্ট নেই। ততক্ষণে সাদা পোশাকধারী ভয়ঙ্কর চেহারার সেই লোকগুলো চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে। লোকগুলোর হাতে লণ্ঠনের আলোয় বোঝা গেল এতক্ষণ যেটাকে সে গর্ত মনে করেছে সেটা আসলে নতুন খোঁড়া সেই কবরটা। এটা তো সেই কবরটাই। ছুটতে ছুটতে ঘুরে ফিরে তুহিন নতুন খোঁড়া কবরটার ভিতরেই ছিটকে পড়েছে। বাঁচাও, বাঁচাও! কিন্তু তার এই আওয়াজ কবরস্থানের বাইরে পর্যন্ত পৌঁছালো না, যেন তার গলা কেউ টিপে ধরে রেখেছে। আর লোকগুলো জোরে জোরে হাসতে হাসতে ধীরে ধীরে তুহিনকে মাটি চাপা দিয়ে দিচ্ছে।